হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। তো একদম শুরুতে যেটা আছে দেখো, বলছে গণিতের 5খানা এবং ফিজিক্সের 3খানা এবং রসায়নের 3খানা পুস্তককে একটি তাকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকবে। খুবই সিম্পল কোশ্চেন, তুমি যদি বুঝতে পারো এটা 1 সেকেন্ডে করে ফেলতে পারবা। তুমি ব্যাপারটা এদিকে দেখো, যখনই বলে যে একই বর্ণ অথবা একই পুস্তক একত্রে থাকবে, তোমার কি মনে আছে একত্রে থাকলে সবাইকে একটা ধরে নিতে হয়? মানে দেখো আমার হাতে 3টা বক্স আছে, তুমি একটু এইদিকে তাকাও। খুবই সিম্পল, এই যে এইদিকে দেখো, জাস্ট আমার সামনে হচ্ছে 3টা বক্স আছে, খেয়াল করছো? ধরো এটা একটা বক্স আর এটা একটা বক্স, 3টা বক্স শুধু, হ্যাঁ। এখন তুমি এইদিকে দেখো, প্রথম যে বক্সটা আছে, বুঝছো, এই বক্সেই হচ্ছে 5টা বই রেখে দিব, কারণ একত্রে থাকবে, বুঝছো, মানে এটার মধ্যে 5টা থাকবে একটা বক্সের মধ্যে। আবার পরেরটাতে এখানেই 3টা থাকতে হবে, মানে ধরো এখানে রাখলে হয় ম্যাথের সবগুলা রাখতে হবে, এখানে হয় ফিজিক্সের সবগুলা রাখতে হবে, অথবা এখানে কেমিস্ট্রির সবগুলা রাখতে হবে, একসাথে থাকবে। মানে এখন বিন্যাস কেমনে হবে? বিন্যাস হয় কেমিস্ট্রি সব এখানে চলে আসবে, অথবা ফিজিক্সের সব এখানে আসবে, অথবা ম্যাথের গুলা এখানে যাবে। আলটিমেটলি যখন যাবে সবগুলা একসাথে যাইতে হবে, কারণ তারা একত্রে থাকবে, বুঝছো? তা আলটিমেটলি দেখো আমার সামনে বক্স কিন্তু 3টা, এই 3টার মধ্যেই শুধু বিন্যাস হবে, এলোমেলো হবে, তাই না? তো 3টা বক্স কত ভাবে সাজানো যাইতে পারে বলো তো? মানে ম্যাথের 5টাকে আমি একটা ধরবো, ফিজিক্সের 3টা একটা, কেমিস্ট্রির 2টা একটা, আলটিমেটলি আমার সামনে 3টা বক্স। এবং আমরা সবাই জানি 3টা বক্সকে 3 ভাবে সাজানো যাইতে পারে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আমি লিখে পেলাম এটা 3 ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। কিন্তু একটু প্রবলেম আছে, প্রবলেমটা এখানে, গণিতের যে 5টা বই, সেই 5টা বই আবার নিজেদের মধ্যে সাজতে পারবে, বুঝছো? ম্যাথের যে 5টা আছে, ধরো আমি ধরো সাপোজ দেখাই যে ম্যাথের 5টা হচ্ছে, আমি ধরো বললাম যে ধরো একটার নাম এ আর একটার নাম বি, সি, ডি, হ্যাঁ, ই। এখন এই 5টা কিন্তু আবার মন মতো নিজেদের মধ্যে সাজতে পারবে, নিজেরা হয়তো একসাথে থাকবে কিন্তু নিজেরা এলোমেলো হইতে পারবে, কেউ আগে কেউ পরে যাইতে পারবে। ওই সেন্সে বিন্যাসটা কিন্তু বেড়ে যাবে, বুঝছো? তো 5টা ম্যাথের বই তারা নিজেরা আবার কত ভাবে সাজবে? অবভিয়াসলি 5 ফ্যাক্টোরিয়াল, শেষ। কিন্তু একটু ঝামেলা আছে, দেখো ফিজিক্সের যে 3টা তারাও তো আবার নিজেরা সাজতে পারবে, তাহলে আরো বিন্যাস বেড়ে যাবে, আবার লিখতে হবে 3 ফ্যাক্টোরিয়াল। এরপর দেখো কেমিস্ট্রির যে 2টা, সেই 2টাও মন মতো সাজতে পারবে নিজেদের মধ্যে একসাথে, হ্যাঁ। তো সেজন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি এটাই আমার অ্যান্সার। দেখো ম্যাথটা যদি বুঝো কত ইজিলি আমরা করতে পারি। তুমি কিন্তু চাইলে এটা হাতে ক্যালকুলেশন করে ফেলতে পারো, যেমন তুমি দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? অবশ্যই 120। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2। তো দেখো যারা চালাক ওরা অলরেডি করে ফেলতে পারবে। দেখো 6 120, তাইলে কত হয়? 120কে 6 দিয়ে গুণ করলে 6 বারাং 72 মানে 720। আবার এইদিকে দেখো 6 দুগুণে কত? 12, তাহলে এখানে গুণ করো 12, হ্যাঁ। এখন যারা চালাক ওরা জানো 7 বারং কত বলো তো? 7 বারং 84, তো এটা কিন্তু 700, তাহলে তোমার লিখতে হবে 84 বুঝছো? প্লাস তুমি এখানে দেখো আমি কিন্তু এখান থেকে 700 নিছি, 20 বাদ দিয়ে দিছি। তো 20কে 12 দিয়ে গুণ করলে কত? 6 দুগুণে 12, তাই না? সরি, 12 দুগুণে 24। তো 20কে 12 দিয়ে গুণ করলে 24 না হয়ে কত হবে? 240। তো আলটিমেটলি অ্যান্সার কত হবে বলো? 8400-র সাথে 200 যোগ করলে 8600, আরো 40। দেখো আমি কিভাবে হাতে করে ফেললাম, 8640, এটাই কিন্তু অ্যান্সার, বুঝছো? মানে কেমনে তুমি অ্যাডমিশনে ভালো করবা সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, হাতে ক্যালকুলেশন শিখিয়ে দিচ্ছি। দেখো তুমি পরের কোশ্চেনটা দেখো তো, দেখো এই কোশ্চেনটা কিভাবে করতে হবে, খুবই সিম্পল কোশ্চেন। আগের মতো এখানে 60টা বর্ণ আছে, বুঝছো? 60টা বর্ণকে তুমি এমন ভাবে সাজাবা যেন এ এবং বি কখনোই পাশাপাশি না থাকে। পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যাবে? তো তুমি কিন্তু জানো আমরা হচ্ছে পাশাপাশি বা একত্রে রেখে খুব ইজিলি সাজায় ফেলতে পারি। তো যখন বলে পাশাপাশি রাখা যাবে না তখন কি করি? সম্পূর্ণ বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিন্যাসটা বাদ দিয়ে দিই। তো ধরো আমি ইটস ওকে, আমি এত ঝামেলায় না যাই, আগে হচ্ছে ধরো 60টা বর্ণকে
কত ভাবে সাজানো যায় সেটা বের করে ফেলি। আমরা সবাই জানি 7টা বর্ণ যেহেতু সবগুলা ভিন্ন, দেখো এখানে সবগুলা ভিন্ন, 7টাকে অবশ্যই 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। এটা কিন্তু একটা বিন্যাস অলরেডি হয়ে গেছে। কিন্তু এ এবং বি এই দুইটা একসাথে রাখবো, ঠিক আছে? এ এবং বি এই দুইটা একসাথে থাকবে। আর বাকি থাকে কয়টা? বাকি থাকে কিন্তু 5টা। এই দেখো, বাকি 5টাকে কি করবা? ধরো আমি বলি, বাকি হচ্ছে সি ডি ই, কি হয়ে গেল, সি ডি ই, তারপর হ্যাঁ সি ডি ই এফ জি। আর বাকি 5টা হচ্ছে তারা নিজেরা হচ্ছে নিজেদের মতো একসাথে থাকবে, আর এ বি একসাথে থাকবে। তো তোমার কি মনে আছে যখন দুইটা একসাথে থাকে তখন তাদেরকে হচ্ছে কি করতে হয়? একটা বক্সে রাখতে হয় বা একটা চিন্তা করতে হয়। তো আমি সেই ক্ষেত্রে এখানে একটা মনে করবো আর এখানে 5টা, মোট কয়টা? 6টা। তো 6টা বর্ণ হচ্ছে তোমার 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। কিন্তু আবার এ বি যে দুটাকে একটা মনে করছি সেটা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। এটা হচ্ছে কি জানো? এই টোটালটা হচ্ছে একত্রে, মানে এ বি কে পাশাপাশি রেখে কত বিন্যাস করা যাবে সেটা বের করছি। এন্ড সেটা টোটাল বিন্যাস থেকে বিয়োগ করে দিলেই কিন্তু পাশাপাশি না রেখে কতভাবে বিন্যাস করা যাবে সেটাই বের করে ফেললাম। এবং এটা কিভাবে হাতে করতে হয় করে ফেলবা, বুঝছো? পারবা তুমি এটা করতে, ক্যালকুলেটরে বসায় দিও। এটাই কিন্তু আমার অ্যান্সার। তো এটা যদি আমরা বুঝতে পারি, আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো তো এই কোশ্চেনটা নতুন কনসেপ্ট, দেখো এই যে পুনর্বিন্যাস এটা নতুন টপিক, কিন্তু আমরা এক্সপ্লেন করব, তুমি একটু এদিকে দেখো। পারমুটেশন শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনর্বিন্যাস করা যায়। পুনর্বিন্যাস মানে কি সেটা আমি একটু পরে আলোচনা করব। আপাতত আমি আগের অংশটা সলভ করে ফেলি, হ্যাঁ। বলছে পারমুটেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। তো এই যে পারমুটেশন শব্দটা, আমি এটাকে একটু লিখে ফেলি, তুমি এইদিকে দেখো। ফার্স্ট হচ্ছে পি, তারপর হচ্ছে ই, আর মুটেশন, তাই না? এম ইউ টি আই ও এন, পারমুটেশন, ঠিক আছে? এটাই কিন্তু পারমুটেশন। এখন দেখো স্বরবর্ণ কোথায় আছে। স্বরবর্ণ দেখো তুমি, আমি তোমাকে দেখাই দিচ্ছি। স্বরবর্ণ হচ্ছে এখানে একটা আছে, তারপর আর কোথায় আছে? এখানে একটা আছে, এখানে আছে, তারপর এখানে, এখানে, দেখছো? তো স্বরবর্ণ যেখানে যেখানে আছে সব কিন্তু আমি আলাদা করে ফেলছি। তো এই যে স্বরবর্ণটা যেখানে আছে এক্স্যাক্টলি সে সেখানেই বসে থাকবে, এগুলা কোনো অবস্থান পরিবর্তন করবে না। তুমি কি বুঝছো অবস্থান পরিবর্তন না করা মানে কি? মানে হচ্ছে এগুলো একদমই ফিক্সড, এরা কোথাও নড়াচড়া করতে পারবে না। তাকে নড়াচড়া কারা করবে? বাকি যারা আছে তারাই হচ্ছে নড়াচড়া করতে পারবে। যেমন আমি তোমাকে একটা বিন্যাস করে দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল ধরো আমি একটা বিন্যাস এইভাবে নিচ্ছি। ধরো আমি ফার্স্টে ধরো এই যে ধরো এখানকার ই, এটা ই এর জায়গায় রাখবো, হ্যাঁ। আমি তো অবস্থান চেঞ্জ করতে পারবো না। এখানে ই লিখলাম, তারপরে এখানে ইউ লিখলাম, এখানে এ লিখলাম, আই ও, ঠিক আছে? এখন তুমি দেখো বাকি যেগুলা, ধরো আমার এই জায়গায় হচ্ছে এন আছে, আমি এটা মন চাইলে এই পাশে নিয়ে আসতে পারি। ধরো আমি এই জায়গায় এন দিলাম, ঠিক আছে? ধরো আমার পিটা মন চাইলো আমি এই পাশে নিয়ে আসি, ধরো এখানে পি আসলো, ঠিক আছে? আবার মন চাইলো যে ধরো এই জায়গায় আমি এম নিয়ে আসলাম, এই জায়গায় আর দিলাম, ঠিক আছে? আর ধরো এখানকার টি টি এগুলা নর্মাল রাখলাম। দেখো এটা কিন্তু একটা বিন্যাস হইছে, মানে আগেরটার সাথে এটার কিন্তু মিল নাই, খেয়াল করছো? কিন্তু যেগুলা স্বরবর্ণ যেখানে থাকার কথা ছিল ওখানেই কিন্তু আছে। এখন তুমি একটা জিনিস দেখো তো, কারা চেঞ্জ হচ্ছে, অবস্থান পরিবর্তন কারা করতেছে? মানে যেগুলা ব্যঞ্জন বর্ণ আছে ওরাই অবস্থান পরিবর্তন করে, এবং ওই পরিবর্তন করার কারণে আমি নতুন নতুন বিন্যাস পাচ্ছি। তো স্বরবর্ণ যেহেতু এখানে ফিক্স থাকে তাদের কোনো কাজ নাই বা তাদের কোনো ভূমিকাই নাই। তা আমার এখানে দেখতে হবে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তো 6টা ব্যঞ্জন বর্ণ কত ভাবে সাজতে পারবে বলতো? অবভিয়াসলি 6 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার হওয়া উচিত। কিন্তু দেখো টি দুইটা কিন্তু সেম, খেয়াল করছো তো? তাহলে তাদের জন্য বিন্যাস কমে যাবে, তাকে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন আসো আমাদের মজার বিষয়, সেটা হচ্ছে পুনর্বিন্যাস বলছে। পুনর্বিন্যাস মানে কি এটা কি বুঝছো তুমি? পুনর্বিন্যাস মানে হচ্ছে পুনরায় নতুন করে বিন্যাস, মানে নতুন করে আমি কতভাবে সাজাইতে পারবো।
মানে এই যে পারমুটেশন শব্দটা ছিল সেটা নিজেও কিন্তু একটা বিন্যাস, তাই না? আমি তাকে তো একটা ভাবে সাজাইছি, তাই না? অলরেডি সে কিন্তু সাজানো অবস্থায় ছিল, বুঝছো? তো এই যে সাজানো অবস্থায় ছিল এটা কিন্তু আমার বাদ দিয়ে দিতে হবে, কারণ আমি নতুন গোড়া দেখবো, আমি পুনরায় বিন্যাস করব। তো সেই ক্ষেত্রে টোটাল বিন্যাস থেকে একটা বাদ দিয়ে দিতে হবে। যখনই আমাকে পুনর্বিন্যাস বলবে একটা কম হবে টোটাল অ্যান্সার থেকে, তার অ্যান্সার হবে -1, এটা দিতে হবে। বুঝছো তো আশা করি। তার অ্যান্সার কি হবে বলতো? 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 ডিভাইডেড বাই 2 -1। 720 কে 2 দিয়ে ভাগ করলে কত বলতো? 360। 360 থেকে 1 গেলে কত হবে? 359। এই টাইপের কোশ্চেনটা অনেক বেশি এমসিকিউ তে আসে, অ্যাডমিশনে বেশি আসে, বুঝছো? তো তুমি যদি এটা বুঝো তাহলে বলো তো এটা কি হবে? আগের মতোই কোশ্চেন, দেখছো? এটাই কিন্তু পুনর্বিন্যাসের কোশ্চেন। অ্যান্সার যা হবে তার চেয়ে কমায় দিলেই পুনর্বিন্যাস হবে। তুমি এইদিকে দেখো, এই যে শব্দটা এটা কত ভাবে পুনর্বিন্যাস করা যাবে? এখানে বর্ণ কয়টা? 3টা, 6টা, 8টা। তাহলে অবশ্যই অ্যান্সার হবে 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখো এখানে এ আছে 2টা, এস আছে 3টা, দেখছো? তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। কিন্তু আমার তো পুনর্বিন্যাস করতে বলছে, মানে নতুন করে পুনরায় বিন্যাস, মানে ফার্স্টে যেটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে -1 লিখতে হবে, এটাই কিন্তু অ্যান্সার। তো এটা যেহেতু ঢাকা বোর্ডে আসছে, তুমি অবশ্যই বোর্ড এক্সামে ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। আবার চাইলে হাতেও করতে পারো। এটা যদি তোমার অ্যাডমিশনে আসে আমি তোমাকে দেখাইতে পারি। তুমি এইদিকে দেখো, ভয় পাওয়ার কিছু নাই। এদিকে দেখো, 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ধরো 4 3 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, এটা আমরা জানি। তো অলরেডি দেখো আমি কাটাকাটি করতে পারি। ধরো 6 দিয়ে 6 কে কেটে দিলাম, 2 দিয়ে কাকে কাটবো? 2 দিয়ে ধরো এই 2 কি কেটে ফেলি, হ্যাঁ। এখন এটার অ্যান্সার কত? আর এখানে -1 থাকবে। আমি তোমাকে করে দেখাচ্ছি। 7 8 গুণ করলে কত? 7 8 56। 56 কে আমি কতবার গুণ করব জানো? ধরো আমি দেখো আমি করে দেখাচ্ছি। ধরো 7 8 গুণ করলে 56 হচ্ছে, ইন্টু এখানে দেখো 4 5, এটা 4 5 গুণ করলে কিন্তু 20। 20 সংখ্যাটা খুবই সুন্দর, এটা একসাথে রাখা উচিত। ইন্টু এক্সট্রা কত থাকে? এক্সট্রা এখানে 3 থাকে, তাহলে এক্সট্রা 3। তাহলে দেখো তো এটার অ্যান্সার কত হয়? -1 আমি পরে করবো, আপাতত এই গুণটা দেখি। তুমি কি একটা ব্যাপার আমার সাথে এগ্রি করো যে তোমার, সেটা হচ্ছে আমি বলি, 3 এবং 56 এটা গুণ করা কিন্তু অনেক ইজি। কেন? ধরো 50 কে যদি 3 গুণ করো কত হয়? 150। আরো 6 আছে, 3 6 কত? 18। তো 150 এর সাথে 18 যোগ করলে 168, তার মানে 56 গুণ 3, তাইলে সেটা হবে 168। 168 ইন্টু 20। তো 20 দিয়ে গুণ করা কিন্তু অনেক ইজি। কেন জানো? আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো আমি 10 দিয়ে যদি গুণ করি, হ্যাঁ, 10 দিয়ে গুণ করলে কত হবে? 1680 না? 168 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 10 দিয়ে গুণ করলে হবে 1680। কিন্তু 20 দিয়ে গুণ করতে হবে, এই জন্য আরো 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করা মানে কি? জাস্ট দ্বিগুণ করা। 16 এর দ্বিগুণ কত? 32। 80 এর দ্বিগুণ কত? 160। তাহলে 32 এর সাথে 160 যোগ করলে কত? 3200। এটা কিন্তু 1600, তাই না? 1600 দ্বিগুণ 3200, আরো 160, তাই এটা 3360 হয়। দেখছো আমি কত ইজিলি করে ফেলছি। এবং সেখান থেকে যখন আমি 1 বিয়োগ করব, এটা 3359 হবে। এটাই অ্যান্সার, বুঝছো? এটাই কিন্তু অ্যান্সার, যেহেতু 1 বিয়োগ করব। দেখো আমি কত ইজিলি করে ফেলছি। তো তুমি যদি এটা বুঝো, দেখো তো এই কোশ্চেনটা করা যাবে কিনা। তো এই কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু আগেরটার মতোই কোশ্চেন, তবে এই কোশ্চেনটাতে একটু ভুল আছে, অপশন গুলা ঠিক নাই, বুঝছো? তো আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। দেখো বলছে এই শব্দটার স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে পুনর্বিন্যাস সংখ্যা কত? এখানেও কিন্তু পুনর্বিন্যাস জানতে চাইছে। তো দেখো আমি শব্দটা লিখে ফেলি। ধরো এ এম ই আর আই সি এ, তাই তো? এই শব্দের মধ্যে দেখো মজার বিষয়, এখানে এটা হচ্ছে স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ।
এরা কিন্তু অবস্থান পরিবর্তন করবে না। তো এরা যদি অবস্থান পরিবর্তন না করে এরা ফিক্স থাকবে, বুঝছো? এদের কোনো কাজ নাই এই ম্যাথে। এরা নর্মালি বসে থাকবে, শুধুমাত্র এই তিনটা শব্দ এলোমেলো ভাবে অবস্থান পরিবর্তন করবে, ঠিক আছে? তো এখানে তিনটা বর্ণ আছে যারা অবস্থান পরিবর্তন করতে পারে, তাকে তিনটা বর্ণ কত উপায়ে অবস্থান পরিবর্তন করতে পারবে বা সাজতে পারবে, অবভিয়াসলি সেটা 3 ফ্যাক্টোরিয়াল হবে। তো যেহেতু মানে 3 ফ্যাক্টোরিয়াল এটাই কিন্তু অ্যান্সার হবে, কিন্তু যেহেতু পুনর্বিন্যাস জানতে চাইছে, মানে অলরেডি এইভাবে কিন্তু একভাবে আছে, এটা কিন্তু আমার দরকার নাই, এটা বাদ দিয়ে দিতে হবে। পুনর্বিন্যাস করব, পুনরায় বিন্যাস করব, তাকে এখান থেকে এক বিয়োগ হবে, ঠিক আছে? তো 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, সেখান থেকে এক বিয়োগ হয়ে কত হবে? 5 হবে, মানে 5, এটাই হবে অ্যান্সার। এবং এই অপশনটা আনফরচুনেটলি এখানে নাই, বুঝছো? অ্যান্সার কিন্তু 5 হবে। আর এই যে অপশনগুলো এখানে, এটা হবে যদি স্বরবর্ণের কথা না বলে জাস্ট আমেরিকা শব্দটাকে কতভাবে পুনর্বিন্যাস করা যাবে এটা বললেই কিন্তু এখান থেকে একটা অ্যান্সার আসতে পারে, তুমি চেক করে দেখো। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেনে চলে আসতেছি। এবং এখানে একটা মজার কোশ্চেন আছে, একটু ব্যতিক্রম কোশ্চেন আছে, সবাই একটু গুরুত্ব দিয়ে দেখো। এখানে 3টা কোশ্চেন আছে, তুমি জাস্ট একটু খেয়াল করো আমি কিভাবে এটা সলভ করে ফেলি। তুমি কোশ্চেনটা একটু পড়ে দেখো। তুমি এদিকে দেখো, বলছে ডিরেক্টর শব্দটি কত প্রকারে পুনরায় সাজানো যাবে। দেখো সবগুলা কিন্তু পুনর্বিন্যাস বলছে, বুঝছো? এটা কিন্তু পুনরায় সাজানোর কথা বলা আছে, তার মানে পুনর্বিন্যাস। এখন দেখো কিভাবে করব। বলছে ক্রম পরিবর্তন না করে, মানে স্বরবর্ণ গুলার ক্রম পরিবর্তন করতে পারবো না। দেখো আগের বলছিল স্থান পরিবর্তন না করা, সেই ম্যাথ কিন্তু এখানে আছে। আর এখন বলছে ক্রম পরিবর্তন না করে, দুইটা কিন্তু ভিন্ন। তো ক্রম পরিবর্তন আসলে কি বলছে জানো? আমি তোমাকে বলি, তুমি এইদিকে তাকাও, আমার শব্দটা আগে লিখে ফেলি। দেখো আমার শব্দটা হচ্ছে এরকম, DIRECT, ডিরেক্টর, ওকে? এখন এই শব্দের যে স্বরবর্ণ গুলো আছে সেগুলোর ক্রম পরিবর্তন করতে পারবো না। স্বরবর্ণ কোথায় আছে? এখানে আছে, তারপরে এখানে আছে, এখানে আছে, ওকে? আমি ধরো এই স্বরবর্ণ গুলো একটু আলাদা লিখে ফেলি। ধরো আই, তারপর আছে ই, তারপর আছে ও, ঠিক আছে? এই তিনটাই তো স্বরবর্ণ, আর সম্ভবত নাই, আমি দেখতে পাচ্ছি না। তো এই যে তিনটা স্বরবর্ণ, এদের হচ্ছে ক্রম পরিবর্তন হবে না, অর্ডার চেঞ্জ হবে না। এটার মানে কি জানো? এরা হচ্ছে তোমার, এই যে আই, আই এর পরে ই এবং ই এর পরে ও ছিল, ঠিক এভাবেই থাকতে হবে, এভাবে না হইলে হবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো আমার মন চাইলো আমি এই শব্দটাকে এইভাবে সাজাই, ধরো আমি মন চাইলো আর শব্দটাকে প্রথমে নিয়ে আসলাম, দেখো মন চাইলো, অথবা ধরো কোনটা বলে, ধরো সি সামনে নিয়ে আসলাম, এইদিকে দেখো, আমার কথাটা একটু মনোযোগ দিও, সিটাকে আমি সামনে নিয়ে আসলাম, ধরো আমি লিখলাম সি। আর বাকি সব ধরো আমার মন চাইলো, ইটস ওকে, এখানে ধরো প্রথমে আই দিলাম, সি এর পরে আমি আই দিলাম, দেখো সি আই, হ্যাঁ? তারপরে ধরো আই এর পরে আমার মন চাইলো যে আমি ধরো এখানে ডি দিলাম, এই যে এদিকে দেখো আমার মন চাইলো আমি এখানে ডি দিলাম, ধরো এটা, হ্যাঁ? তারপর আমি আবার ধরো ই দিলাম, আমার ইচ্ছা আমি এখানে ই দিলাম। তারপর যেটা করলাম, আমি ধরো টি দিলাম, হ্যাঁ? তারপর ধরো ধরো কি দিলাম বলো? তারপর আমার মন চাইলো আমি আর দিলাম, হ্যাঁ? এরপরে আমি মন চাইলো ও দিলাম। দেখো তো কয়টা হইছে? 3টা, 6টা, 7টা, এখানে কয়টা ছিল? 4টা, 8টা, এখনো একটা মিসিং হইছে, সেটা কোনটা বলো? আর এখানে কিন্তু 2টা। তো আমি শেষে ধরো আর দিলাম, কোনো সমস্যা নাই। এখন দেখো এটা কিন্তু একটা সাজানো হইছে, হইছে না? কিন্তু এখানে ঘটনা কি ঘটছে দেখো, ঘটনাটা হচ্ছে দেখো, উম ও, ও, এটা কিন্তু ও। ঘটনাটা হচ্ছে এরকম, দেখো আমি নতুন করে সাজাইছি, কিন্তু দেখো আই, ই, ও, এদের অর্ডার কিন্তু চেঞ্জ করি নাই। তুমি বলতে পারো যে ভাই এদেরকেও তো চেঞ্জ করছেন, কিন্তু দেখো সিরিয়াল ঠিক রাখছি। মানে আই এর পরে ই আছে, মানে পরে বলতে যে একবার আই এর সাথে থাকবে এরকম না, মানে এমন হয় না যে আমি ইটাকে আগে নিয়ে আসছি আই পরে, এরকম করি নাই, বুঝছো? মানে আইটা আগে আছে, ইটা পরে আছে, ওটা পরে আছে, মানে সিরিয়ালটা ঠিক আছে। দেখো আই, ই, ও, সিরিয়াল ঠিক থাকতে হবে, বুঝছো?
মানে তুমি যাই করো সিরিয়াল চেঞ্জ করা যাবে না। ইভেন ধরো আমি আরেকটা সাজাইতে পারি, ধরো আমি লিখলাম এরকম আই ই ও, এটা আগে দিয়ে, হ্যাঁ, একত্র দিতে পারি, কোনো সমস্যা নাই। একত্রে দিয়ে দেন হচ্ছে আমি বাকিগুলা ধরো বাকি যারা আছে ওদেরকে দিয়ে দিলাম, ধরো সি ডি টি আর আর এরকম দিলাম। দেখো এটাও কিন্তু একটা বিন্যাস হইছে, কিন্তু দেখো স্বরবর্ণ গুলার সিরিয়াল ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে স্বরবর্ণ গুলাকে একবার মনে আছে আমরা একত্র ধরে নিতাম, একটা ধরে নিতাম, নিজেদের মধ্যে তারা সাজতো, ওরকমটা করার সুযোগ নাই। নিজেদের মধ্যে সাজা মানে কি, ধরো ও আগে চলে আসতে পারে, ই আগে চলে আসতে পারে, আই পরে চলে যাইতে পারে, এটা করতে পারবা না। তোমার হচ্ছে এখানে সিরিয়ালটা ঠিক থাকতে হবে। তবে মন চাইলে এটাকে দূরে দিতে পারো, এটাকে মন চাইলে আরেক জায়গায় দিতে পারো, কিন্তু সিরিয়াল ঠিক থাকতে হবে। মানে যেন স্বরবর্ণ যখনই তুমি ইউজ করবা আইটা আগে থাকতে হবে, বুঝছো? এরপরে স্বরবর্ণ যখনই তুমি ইউজ করবা সেটা ধরো পরে করতে হবে, মানে সেটাকে মাঝেই রাখতে হবে। মাঝে বলতে তুমি মন চাইলে আই এখানে দাও, এরপর ই যেখানেই দাও, ও কিন্তু তারপরে দিতে হবে। সিরিয়াল ঠিক রাখতে হবে, আশা করি তুমি এটা বুঝছো। এখন যখন সিরিয়াল ঠিক রাখতে হবে তখন আসলে কিভাবে এটা করা যাইতে পারে, তা আমি এটার জন্য তোমাকে আপাতত একটা শর্টকাট বলি, আমি এটার ব্যাখ্যা একটু পরে দিব। মানে যখনই তোমাকে বলবে যে ক্রম পরিবর্তন করা যাবে না, এই টাইপের ঘটনা যখন তোমাকে বলবে, তখন যাদের ক্রম পরিবর্তন করা যাবে না তাদেরকে তুমি একই বর্ণ মনে করবা। আগে কি করতাম, আগে যখন বলতে একসাথে থাকবে তখন তাদেরকে একটা বর্ণ মনে করতাম, আর এখন আমি হচ্ছে একই বর্ণ মনে করব, এটা মনে রাখবা। একই বর্ণ মনে করবে, একই আর এক দুইটা কিন্তু এক না, একই বর্ণ, বুঝছো? মানে ব্যাপারটা এরকম, ধরো আমার মন চাইলো আমি তোমাকে বলি, মানে সাপোজ এটা হচ্ছে ও, এটা ও হবে, এটা ও হবে, মানে তিনটা কিন্তু তিনটা একই রকম হবে। মানে তুমি যদি এই শর্টকাটটা বুঝো তাহলে ম্যাথটা করতে পারবা। যেমন 1 নং এর অ্যান্সার কি হবে জানো? আমি তোমাকে বলতেছি, বিন্যাস সংখ্যা হবে এরকম। এখানে বর্ণ কয়টা আছে মোট? 1 2 3 4 5 6 7 8, তাহলে বিন্যাস হবে অবভিয়াসলি 8 ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই, তুমি দেখো এখানে আর কিন্তু দুইটা আছে, দেখো আর দুইটা, তাহলে দুইটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল হবে। এবং মজার বিষয় দেখো, এটা ব্যতিক্রম, সেটা হচ্ছে তোমার যেই তিনটা স্বরবর্ণ ছিল যাদের ক্রম পরিবর্তন হবে না তারা তো একই বর্ণ, একই রকম, সেজন্য তিনটা যেতে একই রকম সেজন্য তোমার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এটাই ব্যতিক্রম ছিল। এবং যেহেতু এই ম্যাথটা হচ্ছে পুনর্বিন্যাসের ম্যাথ, সেই ক্ষেত্রে -1 দিতে হবে। এবং এইটাই আমার অ্যান্সার। এখন তুমি বলতে পারো যে ভাই ঠিক আছে আমি এটা ম্যাথ করলাম, কিন্তু এই যে তিনটাকে একই রকম ধরলাম এটার কারণ কি? এটার কারণটা খুবই সিম্পল, আমি তোমাকে বলি। ধরো আমার যদি কোনো কারণে, আমি তোমাকে একটু সিম্পলি দেখাচ্ছি, ধরো আমার যদি মনে করো যে ধরো এখানে আই এর জায়গায় এটাকে ধরো আমি বললাম যে এটা হচ্ছে ধরো এক্স, একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে ধরো এক্স, হ্যাঁ। তারপরে দ্বিতীয় যেটা আছে ই, তারপর স্বরবর্ণগুলা বাদ দিতেছি, হ্যাঁ। এই জায়গায় দ্বিতীয়টাকে আমি এক্স মনে করলাম, এক্স মনে করলাম, তিনটা কি একই রকম হয়ে গেল না? এখন একই রকম হইলে হয় কি সুবিধাটা আমি তোমাকে বলি, এই এক্সটা যদি এখানে নিয়ে আসি, অথবা এই এক্সটাও যদি এখানে আসি, এদের যে অর্ডার পরিবর্তন হয়েছে এটা কি তুমি বলতে পারবা? আমি তোমাকে আবার বলি, ধরো আমার তিনটা বর্ণ, সেটা হচ্ছে এক্স, এক্স, এক্স। এখন আমি কোনো কারণে এই এক্সটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, ধরো আমি এটাকে এই জায়গা দিয়ে লিখি, এটাকে লেখার পরের বার ধরো এটা এমন হয়ে গেল, এটা এক্স হইলো, মানে এটা কোনটা শেষেরটা আমি এখানে আনলাম, আর বাকিগুলা ধরো পরে পরে লিখলাম। দেখো কেন যেন এটা আগের মতোই হইলো। মানে তুমি কি বলতে পারবা যে এটার অর্ডার পরিবর্তন হয়েছে বা সিরিয়াল পরিবর্তন হয়েছে, এটা কি তুমি বলতে পারবা? মানে দেখো যদি বর্ণগুলো একই রকম হয় তখন সিরিয়াল পরিবর্তন করলেও পরিবর্তনটা দেখা যায় না বা বোঝা যায় না, মানে আলটিমেটলি মনে হবে যেন ক্রম পরিবর্তন করি নাই, এটাই হলো সুবিধা, বুঝছো? তো যখনই বলবে যে ক্রম পরিবর্তন করা যাবে না, তখন হচ্ছে তুমি তাদেরকে একই রকম বর্ণ মনে করতে হবে, এরপরে যেটা হবে সেটাই অ্যান্সার। তো এটা আমাদের কিন্তু নতুন কনসেপ্ট ছিল, এটা আগে ছিল না, একটু ব্যতিক্রম। যদি কোনো কনফিউশন থাকে বললো, হ্যাঁ। আর দ্বিতীয় যেটা, যে স্থান পরিবর্তন না করে, মানে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবা না, এটা কিন্তু আমরা অলরেডি সলভ করছি, এটার দরকার না, এটা আমি এখন করব না।
আর শেষ 3 নাম্বার যেটা, এটা একটু সলভ করে দিব, তুমি একটু 3 নাম্বারটার দিকে তাকাও। 3 নাম্বার কোশ্চেনটা দেখো। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে বলতো? বলছে যে স্বরবর্ণের এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কতভাবে পুনরায় সাজানো যাবে। এটার মানে কি বলো? মানে হচ্ছে, আমি তোমাকে বলি, স্বরবর্ণগুলা কোথায় আছে এখানে বলো তো? ধরো আমার স্বরবর্ণগুলা আছে, এখানে একটা স্বরবর্ণ, এখানে একটা, এখানে একটা, 3টা স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণগুলা কোথায় আছে? এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে, এখানে। ওকে, এখন স্বরবর্ণের যেই স্থানগুলা, মানে এটা, 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 এই 3টা, এরা নিজেদের মধ্যে নিজেরা সাজতে পারবে। মানে আমার মন চাইলে আইটা এখানে নিতে পারবো, অথবা ইটা এখানে আনতে পারবো, বা ও এখানে আনতে পারবো। মানে স্বরবর্ণের যে স্থানটা, এটা ফিক্সড, স্থান ফিক্সড, কিন্তু এই স্থানের মধ্যে স্বরবর্ণগুলা সাজতে পারবে বা ইন্টারচেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু স্বরবর্ণটা ব্যঞ্জন বর্ণের ঘরে যাইতে পারবে না, মানে এখানে আসতে পারবে না। স্বরবর্ণগুলা শুধুমাত্র নিজেদের মধ্যে সাজতে পারবে। ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণগুলার যে ঘরগুলা ফিক্সড আছে, এই যে এগুলা ঘর ফিক্সড থাকবে, কিন্তু ব্যঞ্জন বর্ণগুলা নিজেদের মধ্যে স্থানান্তরিত হইতে পারবে, নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে। বুঝছো? তার মানে কি ঘটলো ব্যাপারটা? ব্যাপারটা আমি তোমাকে করে দিচ্ছি। স্বরবর্ণ এখানে কয়টা? 3টা। 3টার জন্য ঘর কয়টা? 3টা। তাহলে স্বরবর্ণ 3টা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। শেষ। বুঝছো? এখানে 3টাই তো ভিন্ন, তাই না? 3টা ভিন্ন না, দেখো, এটা, 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 তাকে 3টা 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। আবার ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 5টা। দেখো, 1, 2, 3, 4, 5। ওই 5টা ব্যঞ্জন বর্ণ কিন্তু নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। এটাই অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু ব্যঞ্জন বর্ণ দেখো দুইটা একই রকম, সেজন্য একটু কমে যাবে, ডিভাইডেড বাই 2 হবে, 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাই কিন্তু আসলে, মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজবে, এটাই কিন্তু অ্যান্সার। কিন্তু এই ম্যাথটা কিন্তু পুনরায় সাজানোর কথা বলছে, সেই ক্ষেত্রে -1 দিতে হবে। তো এখানে যেটা হবে সেটাই অ্যান্সার। আমি করে দিতে পারি, করো। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 120 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60। এই 60 কে আবার এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 60 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 360। 360 থেকে 1 বিয়োগ যাবে, তাই না? তার মানে অ্যান্সারটা হবে 359। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কারণ পুনরায় বিন্যাস করতে বলছে। বুঝছো? তো আশা করি তুমি বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমরা, আজকে আমাদের এটাই শেষ কোশ্চেন ছিল। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।